যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। নাম মিম, ছদ্মনাম, ঠিকানা গোপালগঞ্জ জেলা, কাশিয়ানী উপজেলা। এরপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন, তারপরে লিখেছেন ঘটনাটি পড়ে শোনাবেন প্লিজ। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনি কেমন আছেন জিজ্ঞেস করব না, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলে, যদিও ভালো রাখার মালিক আল্লাহ। দোয়া করি আল্লাহ যেন আপনাকে এবং আপনার সকল লিসেনারকে সহি সালামতে রাখে। আমার সাথে এবং আমার পরিবারের সাথে ঘটে যাওয়া নির্মম কিছু সত্য ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। কিছু কারণে আমি ছদ্মনাম ব্যবহার করছি। আমার নাম মিম, সময়টা তখন 2008 সাল। আমি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার কোনো একটি গ্রামে মামার বাসা থেকে লেখাপড়া করতাম। তখন আমি ক্লাস 9-এ পড়ি। সেই সময় কোনো একদিন জানতে পারলাম আমার কাজিনের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। বাবা প্রথমে রাজি না থাকলেও হঠাৎ করে রাজি হয়ে যান। আমার কাজিনের পুরো ফ্যামিলি তখন ঢাকায় থাকতো। যদি আমার চাচার কথা বলতে চাই, তিনি অনেক টাকা পয়সার মালিক এবং খুবই ভালো মানুষ ছিলেন। কখনো অন্যায়কে প্রশ্রয় দিতেন না। তার বাবা, অন্যান্য চাচারা এবং দাদুর সাথে সম্পর্ক ছিল খুবই ভালো। শুনেছিলাম ওই চাচার ওয়াইফ একবার দাদুর সাথে খুব খারাপ ব্যবহার করেছিলেন। তখন চাচা চাচিকে তার ঘর থেকে বের করে দিয়েছিলেন। যাই হোক, চাচার ছিল 2 ছেলে 1 মেয়ে। ছোট ছেলের সাথে আমার বিয়ের কথা হয়েছিল। আমার চাচা আমার জন্য একটি মোবাইল ফোন নিয়ে আসে তার ছোট ছেলের সাথে কথা বলিয়ে দেওয়ার জন্য। যেহেতু আমাদের দেখা কখনো হয়নি, বিয়ের আগে যখন আমি অনেক ছোট ছিলাম তখন একবার দেখা হয়েছিল গ্রীষ্মের ছুটিতে। চাচা আমাকে বেড়াতে নিয়ে গিয়েছিলেন ঢাকায়। প্রথমে আমার ফিয়ন্সেকে আমার ভালো না লাগলেও আস্তে আস্তে তার সাথে ফোনে কথা বলতে বলতে এক পর্যায়ে তাকে ভালো লাগতে শুরু করে। ফ্যামিলির সবাই রাজি ছিল এবং সে যথেষ্ট হ্যান্ডসাম ছিল। লেখাপড়া বাদ দিয়ে যতটুকু সময় পেতাম রাত তার সাথে কথা বলতাম। আমার একটু সমস্যা হতো, কারণ আমার মামা ছিল প্রচণ্ড রাগী। সবাই মামাকে ভয় পেত, আমিও মামাকে অনেক ভয় পেতাম। তাই আমি রাতে কথা বলতে চাইতাম না, কিন্তু আমার ফিয়ন্সে রাতেই বেশি কথা বলতে চাইতো আমার সাথে। একদিন যদিও ফোন অলওয়েজ সাইলেন্ট মোডে থাকতো, হঠাৎ করে রাত 1টার সময় আমার ঘুম ভেঙে যায় এবং আমি দেখি আমার ফিয়ন্সে আমাকে কল দিচ্ছে। আমি ফোনটা রিসিভ করার জন্য বাইরে যাওয়ার চিন্তা করি। যেহেতু ঘরটি ছিল টিনের ঘর, এক পাশে কথা বললে অন্য পাশে কেউ শুনতে পারতো, তাই মামার ভয় ভাবলাম উঠোনে যেয়ে কিছুক্ষণ কথা বলে আসি। মামার বাড়িটা ছিল এমন, বাথরুমে যাওয়ার জন্য বাইরে যেতে হতো। মামার বাড়ির পাশে ছিল বিরাট এক জঙ্গল। অনেক মানুষ গলায় দড়ি দিয়ে মারা গেছে ওই জঙ্গলে। জঙ্গল এত অন্ধকার থাকতো যে মানুষ দিনে যেতেই ভয় পেত। জঙ্গলের পরেই ডোবা টাইপের একটা পুকুর, বাঁশঝাড়, আর বাঁশঝাড়ের পরেই ছিল আমার মামার বাড়ি লাগোয়া পুকুরের পাড়ে ছিল একটা তুলো গাছ। গ্রামের ভাষায় আমাদেরকে মান্দার গাছ বলি। এই গাছটি পুকুর পাড়ের জঙ্গলের কাছাকাছি অবস্থিত। যাই হোক, আমি আমার ফিয়ন্সের ফোন পেয়ে আস্তে আস্তে দরজা খুললাম যাতে মামার টের না পায়। তারপরে উঠোনে যেয়ে তাকে ফোন ব্যাক করলাম। এক রিংয়েই ফোন ধরল সে। কথা বলতে বলতে এক পর্যায়ে আমার মনে হলো যে আমার মামা আমার কথা শুনে ফেলবে আর আমার একটু দূরে যাওয়া উচিত। এই চিন্তা করতে করতে আর কথা বলতে বলতে বাড়ির সীমানায়, অর্থাৎ শেষ সীমানায় যেয়ে দাঁড়ালাম। তারপর শান্তি পাচ্ছিলাম না, মনে ভয় লাগছিল এই বুঝি মামা শুনে ফেলবে। এই ভেবে হাঁটা শুরু করলাম এবং যে একটা বাঁশের সাথে হেলান দিয়ে কথা বলতে শুরু করলাম। কিন্তু একটু পর মনে হলো পুকুর পাড়টা সবচেয়ে নিরিবিলি, ওইখান থেকে কথা বললে কেউ শুনতে পাবে না। সেই জন্য আমি পুকুর পাড়ে মান্দার গাছটার দিকে হাঁটা শুরু করলাম। এভাবে মান্দার গাছের নিচে দাঁড়িয়ে 20 মিনিটের মতো কথা বললাম। হঠাৎ করে দেখলাম প্রচণ্ড ঝড় উঠেছে, বাঁশের আগাগুলো বাতাসে ভেঙে যাচ্ছে। কিন্তু আমি খেয়াল করলাম ঝড় বাতাস শুধু বাঁশ গাছের আগায় হচ্ছে, বাঁশের গোড়া বা আমার গায়ে কোনো বাতাস লাগছে না। আমি ভাবলাম অনেক গাছপালা, এই জন্য নিচে বাতাস আসতে পারছে না। কোনো কিছু পাত্তা না দিয়ে কথা বলছি, এমন সময় হঠাৎ করে লাইনটা ড্রপ করে গেল। আমি চারপাশে তাকিয়ে চিন্তা করলাম এটা আমি কোথায় আছি। প্রচণ্ড অন্ধকার, ঝড় বাতাস চারিদিকে হচ্ছে, সবকিছু যেন ভেঙে পড়বে। আমার মনের মধ্যে অনেক ভয় কাজ করছিল আর আমি চোখ বন্ধ করে এক দৌড় দিয়ে বাড়ির উদ্দেশ্যে চলে গেলাম। 20 থেকে 30 সেকেন্ড সময় লাগলো বাড়ির সীমানায় প্রবেশ করতে। বাড়ির সীমানায় প্রবেশ করে একবার পেছনে ফিরে তাকালাম, দেখলাম কোনো ঝড় না, কোনো বাতাস না, কোনো কিছু না। স্বাভাবিক, যেন এখানে ঝড় কখনো আসেইনি। যাই হোক, আমি ভাবলাম ঝড় হয়তো এসে হঠাৎ করে থেমে গেছে। কোনো চিন্তা না করে আস্তে আস্তে রুমে প্রবেশ করলাম। ঘড়ি দেখলাম 2:01 দেখাচ্ছে। বিছানায় যে আমি আমার ফিয়ন্সকে একটা টেক্সট করলাম, যেহেতু কথা শেষ হয়েছিল না। টেক্সটে বললাম যে অনেক রাত হয়েছে, আমি আজকে আর কথা বলতে পারবো না, সকালে কথা হবে, টেক্সট ব্যাক করো।
এভাবে অনেকক্ষণ কথা হওয়ার পর কোনো টেক্সট না পেয়ে আমার মধ্যে অস্থিরতা কাজ করতে লাগলো। চিন্তা করলাম ওয়াশরুমে গেলেও তো এতক্ষণ লাগার কথা না, সে কি তার ফোন দেখেইনি? তাকে অনেকবার কল দিলাম, কল রিসিভ করলো না। লাস্ট কল দিয়ে ঘুমিয়ে যাবার চিন্তা করে আবার আস্তে আস্তে গেট খুলে টয়লেটের উদ্দেশ্যে গেলাম। লাস্ট কল যখন রিসিভ করলো তখন তারও বড় বোন অর্থাৎ আপু আমাকে যেটা জানালো সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আপু বলল তার ভাই 10টার সময় বাসায় এসেছে, 11টার মধ্যে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে। সে এতই টায়ার্ড ছিল যে রুমে যেয়ে ঘুমানোর টাইম পায়নি। আপুর সাথে কথা বলতে বলতে ড্রয়িং রুমে ঘুমিয়ে গেছে এবং আপু তার প্রেজেন্টেশনের কাজ ড্রয়িং রুমে বসে বসে করছে 3-4 ঘন্টা। আমি ফোন রেখে মোবাইলে টাইম দেখলাম 3টা বাজে। আমি মনে মনে ভাবলাম কে ছিল তাহলে আমাকে ফোন দিল 1টার দিকে, আর কার সাথে কথা বললাম? জঙ্গলে যে প্রচণ্ড ভয় পেলাম, কিন্তু কাউকে কিছু বলতে পারলাম না। আমি লুকিয়ে লুকিয়ে কথা বলতে গিয়েছিলাম। এসব চিন্তা করতে করতে ঘরে এসে এক পর্যায়ে ঘুমিয়ে গেলাম। যখন ঘুম ভাঙলো সেটা পরের দিন সন্ধ্যা 6টা। আমার আশেপাশে দেখি অনেক আত্মীয় স্বজন এবং আমার আব্বু আম্মুর একজন মামা ছিলেন, যিনি ছিলেন মওলানা। আমার মুখের উপরে ঝুঁকেছিলেন তিনি, কি বিড়বিড় করে পড়ছিলেন আর ফোঁ দিচ্ছিলেন। পরে জানলাম দুপুর গড়িয়ে সন্ধ্যা, আমাকে অনেকবার ডাকাডাকি করা হয়েছে, আমি উঠি নাই। নানু ভেবেছিল স্বাভাবিকভাবেই আমি ঘুমাচ্ছি, কিন্তু কোনো কারণে মওলানা সাহেব আমাদের বাসায় এসেছিলেন এবং তিনি দেখলেন আমার প্রচণ্ড জ্বর এবং তিনি একটু ঝাড়ফুঁকের ব্যবস্থা করলেন। গ্রামাঞ্চলে ঝাড়ফুঁক এগুলোই বেশি চলে ডাক্তারের থেকে। মওলানা নানাভাবে আমাকে একটু পানি পড়া খাওয়ালেন। সবাই চলে গেলে উনি আমাকে বললেন, রাতে বাইরে একা একা কোথাও যেও না, তুমি যেখানে কল্যাণ ভাবছো সেখানেই হয়তো তোমার অকল্যাণ নিহিত। আমি কিছুই বুঝলাম না, শুধু তার যাওয়ার দিকে চেয়ে রইলাম। পরে শুনেছিলাম ওই রাতটি ছিল হাজরা ফাটার রাত, গ্রামাঞ্চলের ভাষায়, যেটা অমাবস্যার থেকেও ভয়ঙ্কর, ঘুটঘুটে অন্ধকার। পারতপক্ষে এই রাতে সন্ধ্যার পরে কেউ বাইরে বের হয় না। এরপর থেকে আমার আর কোনো সমস্যা হয়নি, সব ঠিকঠাক চলছিল। কি ভেবেছেন এখানেই ঘটনা শেষ? এটা তো সমস্যার শুরু মাত্র। 1 মাস পরে আমার চাচা চাচি পুরো ফ্যামিলি সহ গ্রামে বেড়াতে আসে এবং সব চাচারা ফ্যামিলি সহ গেট টুগেদার করার জন্য চলে আসে। আমিও বাড়িতে যাই কিছুদিন থাকার জন্য। হঠাৎ করে আমি তার ফ্যামিলিতে একটু পরিবর্তন লক্ষ্য করলাম। যেমন চাচার আগের মতো অন্য চাচাদের সহ্য করতে পারছে না, দাদুর সাথে খারাপ ব্যবহার করছে। এরই সাথে অন্য একটি জিনিস লক্ষ্য করলাম, আমার ফিয়ন্সের বোন অর্থাৎ ওই চাচার একমাত্র মেয়ের সাথে কিছু আজগুবি ঘটনা ঘটছে। একদিন সে অন্যান্য কিছু কাজিনদের সাথে কথা বলছিল, একটি রুমে ঢুকেছিল এবং যখন বের হয়েছিল রুম থেকে দেখলাম তার গায়ের জামায় অনেক ছেঁড়া ছেঁড়া, কেউ অ্যাসিড দিয়ে পুড়িয়ে দিলে যেমন জামা ছিঁড়ে ছিঁড়ে যায়, পুড়ে পুড়ে যায় সেরকম, এবং ছেঁড়াগুলোর চারিদিকে হলুদ দাগ হয়ে আছে। সে নিজেও জানে না তার জামার এই অবস্থা। একজন দেখলো এমন কেন জামাটা, অথচ ওই মুহূর্তে আমি ওই রুমের সামনেই বসেছিলাম। আমি দেখেছিলাম জামাটি ঠিকই ছিল ঢোকার সময়। এরপর ওই আপুর আম্মা আমার চাচি আসলো এবং তিনি বলল, এটা ধরার দরকার নেই, রেখে দে, এটা পলিথিনের ব্যাগে রেখে দে, এটাকে নিয়ে দেখবো কেন এমন হলো। আমি কিছুই বুঝলাম না উনি কাকে দেখাবার কথা বলল, কিন্তু আমি আপুর এই অবস্থা দেখে খুবই দুঃখ পেয়েছিলাম এবং আমার ফিয়ন্সের বড় বোন ছিলেন তিনি। এরকম আরও অনেক ঘটনা ঘটেছিল সেদিন, যেগুলো আমি নিজের চোখেই দেখেছিলাম। যাই হোক, বেসিক্যালি সবাই এসেছিল দাদুর অসুস্থতার কারণে, কিন্তু ওই চাচার আচার আচরণে দাদু আরও বেশি অসুস্থ হয়ে পড়েন এবং এক পর্যায়ে দাদু মারা যান। এরপর আমার বড় চাচা এবং অন্যান্য চাচাদের প্রেশার দিতে থাকে জমি জমাগুলো ওনাদের কাছে বিক্রি করে দেবার জন্য, কিন্তু আমার বাবাকে বলে, মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দিয়ে দেব, এগুলো এমনি লিখে দে, এগুলো তোর সব মেয়েরই থাকবে। তার কথা শুনে আমার বাবা খুব অবাক হন। এই ভাই ছিল সবচেয়ে উদার মনের ফ্যামিলির মধ্যে। আমার বাবা রাজি হয়নি, কারণ আমার একটি ছোট ভাই ছিল এবং তিনি বলেছিলেন আমার মেয়ের কিছু দরকার হলে আমার কাছ থেকে নেবে, তার তো অংশ আছে এখানে। এটা শোনার পর থেকে চাচা চাচি আমাদের বিয়ের ব্যাপারটা আর মানতে পারছিলেন না। অনেক ঝামেলার এক পর্যায়ে আমাদের বিয়েটা ভেঙে যায়। এভাবে চলতে চলতে এক পর্যায়ে আমার উপর অত্যাচারের মাত্রা বেড়ে গেল। চাচার কথা ছিল তিনি বড় ছেলে, তাই হিসাব অনুযায়ী অন্য কেউ জন্ম না নিলে সব সম্পত্তি তারই পাওয়ার কথা। সে গ্রামের কিছু গুন্ডা লোকদের নিয়ে আমাদের কিছু জায়গা দখল করলো এবং আমাদের জায়গায় বিল্ডিং বানাতে গেল। তখন বাবা আইনের আশ্রয় নেওয়ার কথা ভাবে। ঠিক তখনই বাবা ব্রেন স্ট্রোক করে বসলো। 1 সপ্তাহ বাবা সার্ভাইভ করেছিল, তারপর বাবা মারা যান। মারা যাওয়ার ঠিক 1 সপ্তাহ পরে আমাদের ঘরের সামনে পুকুর পাড়ের 2টি জলজ্যান্ত তাল গাছও মারা যায়, যেটা আমার আম্মু লক্ষ্য করেছিল। আমার আম্মু খুবই পরহেজগার ছিলেন, একজন মহিলা যিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, সন্ধ্যায় কোরআন শরীফ পড়তেন, বিভিন্ন মহিলাদের মাহফিলে যেতেন এবং অনেক
আমল করতেন। একদিন আম্মু আমাকে বড় হুজুরের বউয়ের কাছে নিয়ে গেলেন। তিনি তার হাজবেন্ডের সাথে কথা বলবে বলে একদিন পরে আসতে বললেন। পরের দিন গেলাম। যাওয়ার পর মুষলধারে বৃষ্টি শুরু হলো। বড় হুজুর পর্দার আড়াল থেকে কথা বলতে শুরু করলেন আমাদের সাথে। বড় হুজুর আম্মুকে বললেন, এই মেয়ের তো এখানে বহু বছর আগে থেকে কালো জাদু করা হয়েছে এবং আমাদের বাড়িতে দুটি গাছ মরে গেছে। গাছ দুটি কেটে তার গোড়ায় যা পাবো সব বিসমিল্লাহ বলে পুড়িয়ে ফেলতে হবে এবং 2টা তাবিজ তার কাছ থেকে এনে আমরা সেই অনুযায়ী বাড়িতে যাবার জন্য প্রস্তুতি নিলাম। কিন্তু বৃষ্টি তখনও থামে নাই। আমাদের বাড়িটা ছিল অনেক দূরে, তাই আমরা বৃষ্টিতে ভিজেই বাড়িতে যাওয়ার কথা চিন্তা করলাম। কিন্তু হুজুর আমাদের থামিয়ে দিয়ে তার বউকে কিছু একটা আমাদের ওপর ছিটিয়ে দিতে বললেন। তিনি বললেন, যাই হোক না কেন কোনো ভয় পেও না আর কাউকে কিছু বলো না। আমরা বাসা থেকে বের হয়ে রওনা দিলাম। এমনই আশ্চর্য হয়েছিলাম, সেদিন বাসায় আসার আগ পর্যন্ত আমাদের গায়ে এক ফোঁটা বৃষ্টির পানিও পড়ে নাই। কিন্তু আমাদের আশেপাশে তুফান হয়ে যাচ্ছিল। পরদিন গাছ কাটা হলো। একটি গাছের নিচ থেকে পাওয়া গেল ছোট মাটির হাড়ির মধ্যে বিভৎস চেহারার একটি ব্লার টাইপের ছবি এবং শুকনো রক্তের ছাগলের মাথার সাথে লাগানো একটি তাবিজ, এবং অন্যটি নিচে পাওয়া গেল একটা নখ, একটা ছোট চুল, একটা তাবিজ আর আব্বুর কাপড়ের কিছু অংশ যেটা অর্ধেক পোড়ানো হয়েছিল। হুজুরের কথা মতো সব কাজ শেষ করে পরের দিন তাবিজ হুজুরের কাছে নিয়ে গেলাম। হুজুর আমাদেরকে বলল, আমাকে জোড়া কবরের মাঝখানে তাবিজ করা হয়েছে এবং আমার উপরে 7 জন জিন চাল করা হয়েছে। হুজুর বলেছিল সবাইকে সারাতে পারলেও রাধ নামের একটি জিনকে আমার থেকে কিছুতেই আলাদা করতে পারেননি। হুজুর বলেছিলেন একবার নদী পার হলে ব্ল্যাক ম্যাজিকের আসর কমে যায়। যেহেতু লেখাপড়ার জন্য আমার ঢাকায় আসতে হতো, সেজন্য আমাকে পদ্মা পার হতে হতো প্রায়। তাই ঢাকা থেকে গোপালগঞ্জ আর গোপালগঞ্জ থেকে ঢাকায় আসলে আমি মিষ্টি খাওয়া দেখতাম স্বপ্নে প্রায়। ঢাকার এক হুজুর তো বারবার তাবিজ কাটতে কাটতে আমার উপরেই বিরক্ত হয়ে যায়। হুজুর আমাকে বলেছিল আমার বড় চাচি কখনো আমাকে কিছু দিলে আমি যেন না খাই এবং তার সাথে আমাদের কোনো ব্যাপার শেয়ার না করতে। আমাদের পুরো ফ্যামিলি এবং চাচার সাথে অনেক খারাপ কিছু করেছে সে। চাচি ছিলেন একজন বিহারি আর এই কারণে আমার চাচারা তাকে পছন্দ করতো না। জানি না চাচা কেন তাকে বিয়ে করেছিল। আজ আমার 29 বছর বয়স, আজও আমার বিয়ে হয় নাই। সব ঠিক থাকলে লাস্টে বিয়েটা আর হয় না। শুনেছি আমার ওই চাচার মেয়ের 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। আমার ফিয়ন্সের 4-5 বার বিয়ে হয়ে গেছে আর তাদের বড় ছেলে এবং ছেলের বউয়ের সাথে এমন কিছু করার সময় ধরা খেয়েছিল চাচি। তারা এখন আর মায়ের হাতে কিছু খায় না, ইভেন মায়ের চেহারা পর্যন্ত দেখে না, পাশাপাশি অন্য ফ্ল্যাটে থেকেও। এত কিছুর পরও আমার কিছু প্রবলেম এখনো রয়ে গেছে। এখনো উল্টাপাল্টা স্বপ্ন দেখি যেটাতে আয়াতুল কুরসি পড়তে ভুলে যাই। এখনো আমার সামনে আমার কোনো কাছের মানুষের সাকসেস আমার কানে একবার আসলেই ওইটা নষ্ট হয়ে যায়, ইত্যাদি নানা কিছু। আমি জানি না মানুষ এগুলো করে কি মজা পায়। নিজেদের জেদ আর হিংসার কারণে এরকম সংসার ছিন্ন ভিন্ন হয়ে যায়। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের হেদায়েত করেন। এটাই ছিল আমার ঘটনা রাসেল ভাই। ভালো লাগলে প্রিয় মানুষগুলোকে পড়ে শোনাবেন যেন সবাই সতর্ক থাকে, সতর্ক হতে পারে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ মিম, যদি এটি আপনার ছদ্মনাম। আপনি ভালো থাকবেন এবং আপনি সুস্থ হয়ে উঠুন পুরোপুরি, সেই দোয়া করি আল্লাহ তাআলার কাছে। এবং সবাইকে বলছি আপনারাও আপনাদের ঘটনা পাঠান। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনাদের ঘটনার অপেক্ষায় থাকলাম। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের রবিবারের স্পেশাল এপিসোডে। এবং এই এপিসোড আপনারা জানেন শুধুমাত্র প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য। এবং আপনাদের আরও একবার ধন্যবাদ জানাই কষ্ট করে প্রতি রবিবার এভাবে হাজির হয়ে যাওয়ার জন্য। আমি আজকেও আপনাদের জন্য একটা ইমেল নিয়ে এসেছি, যে ইমেলটি আমি এখন পড়ে শোনাবো। আপনারা অনেকেই কমেন্ট করছেন, অনেকেই আমাদের সঙ্গে আছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে এভাবে থাকার জন্য, প্রতি সপ্তাহে এভাবে হাজির হয়ে যাওয়ার জন্য। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। প্রিয় রাসেল ভাই, আমার নামটা একটু হাইট রাখবেন প্লিজ, কারণটা আমি লাস্টে বলবো। আমার নাম আমি 2010 থেকে আপনার সাথে আছি। আপনি সব সময় ভালো থাকেন, তাই আর জিজ্ঞেস করলাম না। বেশি কথা না বাড়িয়ে আমি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি একটু বড়, আশা করি আপনার ভালো লাগবে। মূলত ঘটনার শুরু কোথায় তা আমি আজও জানি না, তবে যেখান থেকে আমি জানি সেটা জানাচ্ছি। ঘটনাটি আমার এবং আমার নানুর পরিবারের সাথে ঘটা। আমার জন্ম 1999 সালে। বড় আপু এবং আম্মুর কাছে শোনা যে আমি ছোটবেলায় একা একাই খেলা করতাম আর এভাবে খেলতাম যেন আমার সাথে একজন খেলছে। যখন একটু বড় হয়ে বোঝা শিখি তখন আম্মুর কাছে আম্মুর দাদার ব্যাপারে কিছু শুনি। ঘটনা 1। আম্মুর দাদা অনেক পরহেজগার মানুষ ছিলেন এবং তার সাথে নাকি জিন ছিল, কিন্তু সেগুলো সে পালতো না, কিন্তু তার সাথে থাকতো।
নানির কাছে শুনেছিলাম এগুলো নাকি তার বংশগতভাবে পাওয়া। তাদের বংশের মধ্যে যে কেউ একজন বা দুইজনের সাথে ওই জিনের বংশের কেউ না কেউ থাকবে এবং তাদের সাহায্য করবে, কিন্তু তারা জিনের ওপর কোনো হুকুম চালাতে পারবে না। জিন তাদের ইচ্ছে মতো কাজ করবে। এবং আম্মুর দাদা মারা যাওয়ার পর জিনটি হয়তো আমার নানির সাথে চলে এসেছিল, কিন্তু নানি তখনও এগুলো জানতো না। এবং একটু বলে রাখি যে এই জিনগুলো ছিল অত্যন্ত শক্তিশালী। জিন সাথে থাকায় নানি মাঝে মাঝে কিছু প্রবলেম ফেস করতো, যেমন ঘরে টুকটাক আওয়াজ, ঘরের আবহাওয়া ঠান্ডা থাকা ইত্যাদি, যার কারণে সে ভয় পায় এবং তার এক কাজিনের সাথে এক কবিরাজের কাছে যায়। কবিরাজ জিনটি দেখে লোভ লাগে এবং সে বিভিন্ন কায়দায় জিনটিকে তার কাছে বন্দী করে এবং এটাকে দিয়ে বিভিন্ন কাজ করায় এবং অত্যাচার করায়। কিছুদিন পর নানি একটা স্বপ্ন দেখে যে কেউ একজন তাকে বলছে যে সে তো তার কোনো ক্ষতি করেনি, উপকারের জন্যই সে এসেছিল, কিন্তু সে কেন, অর্থাৎ আমার নানি কেন তার এত বড় ক্ষতি করলো, এবং এই জন্য আমার নানিকে শাস্তি পেতে হবে। আমার পূর্বপুরুষের দোয়া ওভাবেই থাকবে, কিন্তু এই প্রজন্ম এবং তার পরবর্তী প্রজন্মের সংসারে কখনো কোনো উন্নতি হবে না এবং আমরা নাকি একদম ফকির হয়ে যাব। এবং সে জানালো যে আমাদের এরকম অনিষ্ট হবে। ঠিক যেই কথা সেই কাজ। নানার অঢেল জমিজমা থাকা সত্ত্বেও আমাদের সংসারের অবনতি হতে থাকে। কিছুদিন পর নানার ক্যান্সার ধরা পড়ে এবং সমস্ত জমিজমা বিক্রি করেও চিকিৎসা করে তাকে বাঁচানো যায়নি। যেদিন সর্বশেষ ফসলি জমি বিক্রি করা হয় নানার ওষুধের জন্য, তার কয়েকদিন পরেই আমার নানা মারা যায়। একে একে নানি তার সব মেয়ে বিয়ে দেন এবং সর্বশেষ এই পরিবারটি ঋণের চাপে পড়ে যায়, যা এখনও কাটিয়ে উঠতে পারেনি। আমার মামাদের সবাইকে দেখেছি, প্রত্যেকেই ট্যালেন্টেড, কিন্তু তারা আজ পর্যন্ত কোনো উন্নতি করতে পারেনি। ঘটনা 2। আমি ছোটবেলা থেকে ছিলাম প্রচণ্ড ধর্মপ্রেমী। আমার ছোট মামা একজন হুজুর। সে মাঝে মাঝে বলতো আমার ভাগ্নির মধ্যে যে নূর আমি দেখেছি তা খুব কম মানুষের মধ্যে থাকে। আমি কোনো বিপদ হবার আগেই তা কেমন যেন বুঝে ফেলতে পারি। স্বপ্ন দেখতাম, নয়তো বুকের মধ্যে আঁতকে উঠত। এভাবেই চলছিল দিন। আমি কোরআন পড়া শিখি। আমার সাথে যারা পড়তো তাদের সবার চেয়ে দ্রুত, আর আমার আরবিতে সূরা লেখা দেখে অনেকেই অবাক হয়ে যেত। আমার বাড়িতে কিছু ঝামেলা হওয়ায় পড়ালেখা করতে আমাকে পাঠানো হয় রাজশাহীতে। স্যারকে প্রমিস করেছিলাম যে এই এলাকা বা বাড়ির নাম কাউকে বলবো না, তাই বলতে পারছি না। আমি এবং আমার সাথে কিছু ছেলে আমরা স্কুলের এক স্যারের বাড়িতে থাকতাম। আমি তখন ক্লাস 6-এ পড়ি। স্যারের বাড়ি 2 তলা এবং অনেক বড়। আমি বেশিরভাগ সময় ছাদে থাকতেই পছন্দ করতাম, কারণ ছাদ থেকে পদ্মা নদী একদম সুন্দর দেখা যেত। বাড়িতে রুমে একাই ঘুমাতাম, কিন্তু রাজশাহীতে আমার রুমমেট হয় আমারই দুঃসম্পর্কের চাচাতো ভাই। ও প্রতি রাতেই কোনো না কোনো কারণে ভয় পেয়ে জেগে উঠত। বলে রাখা ভালো, ও ছিল কোরআনের হাফেজ। জেগে ওঠার পর ও আয়াতুল কুরসি পড়ে ফুঁ দিয়ে রুম ও শরীর বন্ধ করে ঘুমাতো। যেদিন ভুলে যেত ওই দিন বলতো আমার শরীরে প্রচণ্ড জ্বর, কিন্তু সকালে ঠিক হয়ে গেছে। এভাবে ও অভ্যস্ত হয়ে যায়। একদিন রাজশাহীর কোনো এক বড় হুজুর আসেন স্যারের বাড়িতে। সে ছিল স্যারের স্ত্রীর মামা। সে আসার পর থেকেই দেখতাম শুধু আমার সাথে সে কথা বলে, আমার সাথে একই বিছানায় সে ঘুমাবে, এই তার চাওয়া। তো তার 5 দিন থাকার কথা, কিন্তু সে থাকে 2 মাস এবং আমি প্রায় দিনে ও রাতে সবসময় তার সাথে থাকতাম। তার কথায় আমি অত্যন্ত মুগ্ধ ছিলাম। তার আমার সম্পর্ক ছিল যেন গুরু আর শিষ্য। 2 মাস পরে সে যাওয়ার সময় আমাকে বলে, তোমার কাছ থেকে আমি একটা জিনিস ধার নিলাম। এটা রাখার মতো বয়স এখনো তোমার হয়নি, তবে আমি এর কোনো ক্ষতি করব না যাতে তোমার ক্ষতি হয়। তবে এটা তুমি ফেরত পাবা ওই দিন যেদিন আমি মারা যাব। আমার মৃত্যুর খবর তুমি প্রাকৃতিকভাবেই বুঝতে পারবে, ফোন দিয়ে কাউকে জানাতে হবে না। ওই দিন তোমার সবকিছু মনে পড়ে যাবে একটা জিনিস দেখে। এই বলে উনি চলে গেলেন। তার কথাগুলো আগামাথা কিছুই বুঝলাম না। 2-1 মাস পর আমার মেজাজ খিটখিটে হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ পড়তাম আমি রেগুলার, সেখানে আমি 1 ওয়াক্ত নামাজ পড়তে পারতাম না। লোকাল এক ছেলের মারামারিতে মাথা ফাটিয়ে অবশেষে আমি বাড়িতে চলে আসি। তারপর থেকে প্রায়ই স্বপ্নে একটা মেয়ের সাথে আমি কথা বলতাম। অনেক কথা বলতাম, কিন্তু তার চেহারা দেখা যেত না। আর কি কথা বলতাম তা সকালে ভুলে যেতাম। এরপর থেকে এভাবে পার হয়ে যায় 9টি বছর। আমি এখন ইউনিভার্সিটিতে 3য় বর্ষের ছাত্র। ওই কাহিনীগুলো সব ভুলে গিয়েছিলাম প্রায়। কলেজ লাইফ থেকে টুকটাক সিগারেট খাওয়া শুরু করি। তারপর থেকে কিছুটা মাদকে আসক্ত হয়ে পড়েছিলাম। এই 2022-এর জানুয়ারি মাসের একটা দিন আমি অস্বাভাবিকভাবেই উত্তরা থেকে মিরপুর যাচ্ছিলাম। মাটিকাটা মোড়ে আসতেই হঠাৎ বাসের সিট থেকে আমার চোখ পড়ে রাস্তায়। আমার শরীর প্রচণ্ড গরম হয়ে যায়। আমার আরও বেশি শীত লাগতে শুরু করে। দেখি একটা মেয়ে ধূসর আলখেল্লা পরে রাস্তার ধারে দাঁড়িয়ে আমার দিকেই তাকিয়ে আছে, যেন কতদিন আমাকে দেখে না। তার সাথে আমার বহুদিনের পরিচয়। বাস মেয়েটাকে ক্রস করে কালশিমোড় পৌঁছাতেই দেখি সেই মেয়েটা আবার দাঁড়িয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি অবাক হয়ে যাই, এত তাড়াতাড়ি এখানে আসলো কিভাবে। তারপর হুট করে আকাশে বজ্রপাতের শব্দ। আমার পাশের জনকে আমি বলি, বৃষ্টি হবে মনে হচ্ছে। সে বলে, ভাই পাগল হয়েছেন, আকাশ তো একদম পরিষ্কার।
আমি আবার জানালা দিয়ে তাকিয়ে দেখি আকাশ পরিষ্কার। আমি খুব অবাক হই, বাসায় গিয়ে সব ফিল করতে থাকি যেন আমার দিকে তাকিয়ে আছে সবকিছু। এত ঠান্ডার মধ্যেও রাতে আমি ঘুমোতে পারি না, অনেকক্ষণ এদিক ওদিক করে অবশেষে 2:45-এর দিকে ঘুমাই। রাত 3টায় আমার ঘুম ভাঙে। আমি এতক্ষণ কিছু না ভেবে কাছে থাকা একটা সিগারেট জ্বালিয়ে রুমের বাইরে করিডোরে চলে যাই। যাওয়ার পরই দেখি বাইরে প্রচণ্ড ঠান্ডা। আমি যেখানে খালি গায়ে ঘুমিয়েছিলাম সেখানে এখন বাইরে দাঁড়িয়ে থাকা কঠিন হয়ে যাচ্ছে। সিগারেট শেষ হতে হাত মুখ ধুয়ে আবার ঘুমিয়ে যাই। আধা ঘুম, আমার হঠাৎ শরীরে একটা অদ্ভুত অনুভূতি সৃষ্টি হয়। আমি ফিল করি আমার দিকে কেউ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখ খুলতেই দেখি একটা কালো ধোয়ার কুণ্ডলি পাকানো একটি কুকুর বসা, যার চোখ দুটি লাল এবং আমার দিকেই তাকিয়ে আছে। আমি সচরাচর এসব জিনিসে ভয় পাই না, কারণ ছোট থেকে এগুলো দেখে অভ্যস্ত। তবুও কেন জানি না তখন ভয় লাগতে শুরু করে। ওই লাল চোখ দুটো দেখে আমি উঠতে গিয়ে দেখি আমি আর নড়তে পারছি না। বুঝলাম বোবায় ধরেছে। শুনেছি এইসব জিনিস দেখে ভয় পেলে নাকি এরা আরও ভয় দেখায়। তাই আমি মুখ দিয়ে যতটুকু আওয়াজ করা যায় করেছি। হঠাৎ একটা শীতল হাত আমার শরীরে কেউ রাখে, সাথে সাথে আমার শরীর ছেড়ে দেয়। আমি লাফ দিয়ে উঠে বসি। দেখি কুকুরটা এখনো আছে এবং রাগী চোখে দাঁত বের করে এখনই লাফ দেবে আমার উপরে, এইরকম একটা অবস্থা। আমি ভয়ে পেছনে ঘুরে একজনকে জড়িয়ে ধরি। চোখ আমার বন্ধ, হঠাৎ আজানের শব্দ কানে আসে। আমি চোখ খুলে তাকিয়ে দেখি আমি যাকে জড়িয়ে ধরেছিলাম সেখানে কেউ ছিল না। আর কুকুরটা দেখে ভয় পাচ্ছিলাম। আস্তে আস্তে আমার রুমের দেয়ালের সাথে সেই কুকুরটা মিশে গেল। তখন আমার মনে হলো আমি তো রুমে একাই, তাহলে গায়ে হাত রাখলো কে? আর ভয়ে আমি জড়িয়েই ধরলাম বা কাকে? আমি সকালে আম্মুকে সব জানাই। সাথে সাথে আমার রাজশাহীর সব ঘটনা মনে পড়ে যায়। তাহলে কি হুজুর মারা গিয়েছেন? ওখানকার কারো সাথে যোগাযোগ না থাকায় আমি এখনো জানি না রাসেল ভাই। আম্মু বলল যে সে বড় হুজুর ফোন দিচ্ছে। আমি মানা করলাম, বললাম যে মা নানুর সাথে যা হয়েছিল তা আমার সাথে হোক, আমি তা চাই না। রাসেল ভাই, আমি ছোট্ট একটা জব করতাম, এই ফেব্রুয়ারিতে আমার প্রমোশন হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমিও আস্তে আস্তে পরিবর্তিত হতে শুরু করেছি। সকল মাদকদ্রব্য ত্যাগ করি আমি নিজে থেকে। এখন টুকটাক সিগারেট খাওয়া হয়, এছাড়াও ছেড়ে দেব, এটা শুধু সময়ের ব্যাপার। আমার মনে হচ্ছে আমি যেন আসল আমিকে ফিরে পেয়েছি। এতদিন অন্য কেউ ছিলাম। নামাজটা আবার রেগুলার করার চেষ্টা চলছে। এখন আমার মনের এমন পরিবর্তন দেখে সবাই অবাক। আর বেশি বড় করব না, আমার জন্য দোয়া করবেন। আর ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। ভূত.com আমার অনেক প্রিয় একটি প্রোগ্রাম। আমি যেখানে যাই ঘটনা কালেক্ট করি ইচ্ছে করে। আমিও একদিন আফরান ভাইয়ের মতো স্টোরি নিয়ে আসবো। ভূত.com-এর জন্য রইল অনেক অনেক শুভকামনা। গুছিয়ে লিখতে পারিনি বলে ভুল হলে ক্ষমা করবেন। নাম পরিচয় গোপন রাখলাম, এতে আমার পরিবারের উপর সমস্যা হতে পারে। খোদা হাফেজ বলে তিনি তার নামটা অবশ্য শেয়ার করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে। এই রবিবারে স্পেশাল এপিসোডে আপনার ঘটনা দিয়ে শুরু হলো আপনার যাত্রা ভূত.com-এর সাথে। আশা করছি আপনার কাছ থেকে আরো অনেক অনেক ঘটনা পাবো। যারা এতক্ষণ আমাদের শুনছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।